নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লগ ইন টু বায়ো, যেখানে জানা বিষয়ের অজানা তথ্য আমরা তুলে ধরি আপনাদের সামনে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমরা আগে এখন ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে পড়ছি। সে সম্পর্কে পার্ট 1 অলরেডি আমরা পড়ে নিয়েছি, যেখানে আমরা কি পড়েছি না, ব্লাড গ্রুপ সিস্টেম কিসের বেসিসে হয়, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এবিও ব্লাড গ্রুপের যে ডিটেলস জেনেছি, যেখানে এবিও ব্লাড গ্রুপে অ্যান্টিজেনগুলো কি আছে, অ্যান্টিজেনগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, অ্যান্টিজেনগুলো কিভাবে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি কি আছে, এই সমস্ত কিছু জেনেছি। এবং অবশ্যই বোম্বে ফেনোটাইপ সম্পর্কেও কিন্তু জেনেছি। এবার এতগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে এবার দেখি পার্ট 2তে আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো দেখা যাক। এই ভাই বোনে আমার ফার্স্ট ভিডিওটা কিন্তু দেখে নিয়েছে যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে এদের ধারণা কিন্তু ক্লিয়ার। এরপর বলছে যে আমাদের দুজনেরই তো ব্লাড গ্রুপ এ, তাহলে আমি কেন তুই আমাকে ব্লাড দিতে পারবি না? কনফিউশনে কিছু নেই। এই প্লাস আর মাইনাসটা জানার জন্য আমাদেরকে RH ব্লাড গ্রুপ সিস্টেম পড়তে হবে, সেটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, দেখো RH ব্লাড গ্রুপ সিস্টেম পড়তে গেলে যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে RH কথাটা এলো কোত্থেকে। তো দেখো RH কথাটা অ্যাকচুয়ালি এসছে রেসাস কথা থেকে। রেসাসটা অ্যাকচুয়ালি কি? রেসাসটা অ্যাকচুয়ালি একটা মাংকির নাম, একটা বাঁদরের নাম। ঠিক আছে, শুনতে অবাক লাগছে না যে একটা মাংকির নাম কি করে রেসাস হয়? মাংকি কোথা থেকে এলো এখানে? মাংকির কাছ থেকেই, ওই রেসাস নামক মাংকির কাছ থেকেই মাংকির যে ব্লাড, সেই ব্লাডে আরবিসির কাছ থেকেই অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটা ফার্স্ট ডিসকভারি হয়েছিল। সেই জন্যই এর নাম রেসাসের প্রথম দুটো অক্ষর থেকে হয়েছে যে RH। ঠিক আছে, বেশ। আর এই মাংকিটার সায়েন্টিফিক নাম কি? ম্যাকাকা মুলাট্টা। দেখো মাংকির কথা বললাম, ও নাচতে নাচতে চলে এলো। ঠিক আছে, তো এই হচ্ছে সেই ম্যাকাকা মুলাট্টা, এবং তারই আরবিসি থেকে এই অ্যান্টিজেনটা ফার্স্ট ডিসকভার হয়েছিল, সেই জন্য নাম হচ্ছে RH অ্যান্টিজেন বা RH অ্যান্টিজেন সিস্টেম। ঠিক আছে, RH ব্লাড গ্রুপ সিস্টেম। বেশ, আবিষ্কার তো হয়েছে মাংকি থেকে, কিন্তু করেছে কে সেটা দেখি। কে ওই মাংকি নিয়ে কাজ করতে গেল দেখি, চলো। দেখো এই দুজন সায়েন্টিস্ট, একজনকে তোমরা আগেই চিনো, কারণ আগের ভিডিওতেই এই কার্ল ল্যান্ডস্টেনার সম্পর্কে আমরা জেনেছি। আরেকজন যে আছে AS ওয়াইনার, তারা দুজন মিলে 1940 সালে এই ব্লাড গ্রুপ সিস্টেমটা অ্যাকচুয়ালি আবিষ্কার করলো। ঠিক আছে, অ্যান্টিজেনটা আবিষ্কার করলো কার কাছ থেকে? না, এই ম্যাকাকা মুলাট্টার আরবিসি থেকে। ঠিক আছে, আবিষ্কার তো করলো, কিভাবে করলো সেটা জানতে হবে না? যে একটা মাংকিকে নিয়ে নিল, তার ব্লাড থেকে জাস্ট ব্লাডটা নিয়ে কি মাইক্রোস্কোপের তলায় দেখলো নাকি? না, সেভাবে নয়। প্রসিডিওরটা দেখো, সেটা বলি। দেখো, প্রথমে একটা রেসাস মাংকিকে নিয়েছে, তার থেকে আরবিসিটাকে বের করেছে, আরবিসিটাকে ইনজেক্ট করেছে একটা র্যাবিটের মধ্যে। ঠিক আছে, র্যাবিটের মধ্যে যখন ইনজেক্ট করছে, তখন দেখছে যে র্যাবিটের আরবিসি অ্যাগ্লুটিনেট করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই ওই আরবিসির এগেইনস্টে র্যাবিটের বডিতে অ্যান্টিবডি ফর্ম করেছে। ঠিক আছে, এটা ওরা বুঝলো। এরপরে সায়েন্টিস্টরা কি করলো, যে র্যাবিটের বডি থেকে তখন অ্যান্টিসিরাটাকে এক্সট্রাক্ট করলো। ঠিক আছে, মানে সিরাম কন্টেনিং অ্যান্টিবডি এক্সট্রাক্ট করলো, তাকে টেস্ট করালো কার সঙ্গে? হিউম্যান আরবিসির সঙ্গে। ঠিক আছে, বেশ। কোন হিউম্যান আরবিসি নেওয়া হলো? না, ককেশিয়ানসদের। ককেশিয়ান কারা? না, হোয়াইট ইউরোপিয়ান পপুলেশনকে ককেশিয়ান বলে। ঠিক আছে, বেশ। তাদের আরবিসি কে নিলাম, তাদের আরবিসির সঙ্গে র্যাবিটের যে অ্যান্টিসেরা তাকে টেস্ট করাচ্ছি। কি দেখা গেল? 85% অফ দ্য ককেশিয়ানসের যখন আরবিসিটাকে টেস্ট করালাম, সেটা অ্যাগ্লুটিনেট করে গেল। ঠিক আছে, কিন্তু 15% কিন্তু অ্যাগ্লুটিনেশন হলো না। এর থেকে সায়েন্টিস্টরা বুঝলো এটাই, কনক্লুড করলো যে নিশ্চয়ই রেসাস মাংকি সিমিলার কোন অ্যান্টিজেন কিন্তু হিউম্যানের 85% অফ দ্য ককেশিয়ানসের আরবিসিতেও আছে। সেই জন্য এর নাম কিন্তু RH অ্যান্টিজেন দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে
আরো যখন রিসার্চ হলো তখন বোঝা গেল যে না, রেসাস মাঙ্কির যে অ্যান্টিজেন তার সঙ্গে কিন্তু হিউম্যান অ্যান্টিজেনের ডিফারেন্স আছে, পুরোপুরি কিন্তু একই নয়। কিন্তু তখন পর্যন্ত রেসাসের RH নামটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, সেই জন্য এই নামটাকে তখন আর বাদ দেওয়া হয়নি, এই নামটাকে তখন রেখে দেওয়া হলো এবং এটাকে RH ব্লাড গ্রুপ সিস্টেম বা RH পজিটিভ RH নেগেটিভ এই হিসাবেই ডিনোট করা হতে লাগলো। ঠিক আছে, একটা জিনিস ভেবে দেখো তো, ভাগ্যিস সায়েন্টিস্টরা প্রথম দুটো অক্ষর নিয়েছে, ভাগ্যিস পুরোটা নেয়নি, যে রেসাস মাঙ্কি পজিটিভ সেটা নেয়নি, নাহলে আমাদের ব্লাড গ্রুপ কি হতো, কেউ বলতো আমার ব্লাড গ্রুপ RH মাঙ্কি নেগেটিভ, কেউ বলতো মাঙ্কি পজিটিভ, কেমন লাগতো না? ঠিক আছে, এরপর আমরা জানি যে ফার্দার ডিসকভারির পরে কি কি জিনিস এসেছে। দেখো প্রথমেই লেখা আছে যে 52 অ্যাগ্লুটিনেজেন্স আর সো ফার ডিসকভার্ড, মানে আমরা এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে কিন্তু দু প্রকার অ্যান্টিজেনের কথা বলেছি, অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি, এছাড়াও ও ব্লাড গ্রুপে যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্টিজেন এইচ, এই তিনটে মোটামুটি ধরা পড়েছি। কিন্তু RH সিস্টেমে বলছে যে 52 রকমের RH অ্যান্টিজেন আছে, ভাবো একবার 52 রকম, কিন্তু 52 রকমের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 5টা। কোন 5টা? দেখো এখানে লেখা আছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল সি আর স্মল ই। ভালো করে একটু লক্ষ্য করে দেখো, এখানে যেগুলো ক্যাপিটাল আছে সেইগুলোরই স্মল আছে, কিন্তু শুধুমাত্র ডিটা নেই। দেখো এখানে ডি নেই, তার কারণ হচ্ছে স্মল ডি এর অর্থ হচ্ছে ক্যাপিটাল ডি না থাকা, অর্থাৎ স্মল ডি, ক্যাপিটাল ডি যখন থাকবে তখন তো ক্যাপিটাল ডি রইলই, যখন থাকবে না তখন সেটাকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, স্মল ডি বলে কিন্তু আলাদা কোনো রকম অ্যান্টিজেন হয় না। ঠিক আছে, বেশ, এরপর একটা খুব সুন্দর জিনিস এখানে লেখা আছে, দেখো যে এই 5টা ইম্পর্টেন্ট তো বললাম, কিন্তু 5টা আমরা কিন্তু কনসিডার করি না। কোনটাকে বেশি কনসিডার করি? RH কে। কেন RH কে বেশি কনসিডার করি? কারণ হচ্ছে RH ইজ দ্য মোস্ট ইমিউনোজেনিক। দেখো ইমিউনোজেনিক মানে কি, তো এই প্রশ্নটা আসবে। ইমিউনোজেনিক মানে হচ্ছে যে যখন ধরো তুমি কোনো RH নেগেটিভ কোনো পার্সনকে RH পজিটিভ বলা কোনো রক্ত দিয়ে দেবে, তখন কিন্তু এই RH নেগেটিভের বডিতে পজিটিভের এগেইনস্টে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, মানে অ্যান্টি RH অ্যান্টিবডি তৈরি হবে, সুতরাং এটা খুব ফাস্ট হয় তুলনামূলকভাবে কার না, CE এগুলোর তুলনায় কিন্তু RH খুব ফাস্ট রিঅ্যাক্ট করবে, সেই জন্য এটাকে বলছে ইট ইজ দ্য মোস্ট ইমিউনোজেনিক অ্যান্ড হ্যাজ ওয়াইড ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের কথা আমরা পড়ব, ফ্রিকোয়েন্সি যখন দেখব তখন আমরা পড়ব এবং সেখানে দেখতে পাবো যে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে RH পজিটিভ। ঠিক আছে, তাহলে এই দুটো কারণে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেন। ঠিক আছে, বেশ, দেখি পরের স্লাইডটায় কি আছে। এতক্ষণ তো আমরা RH স্ট্রাকচারের জাস্ট বেসিক কিছু জিনিস জানলাম, এইবারে RH ফ্যাক্টরের স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে চলো দেখি স্ট্রাকচারটা কি রকম। দেখো ভালো করে একটু মনে করে দেখো, ABO তে কি পড়েছি, ABO ব্লাড গ্রুপ সিস্টেমে A অ্যান্টিজেন আর B অ্যান্টিজেন গুলো আমরা কার্বোহাইড্রেট চেন মানে অলিগোস্যাকারাইড চেন পড়েছি, কিন্তু এইখানে কি বলছে দেখো, এখানে বলছে যে RH ফ্যাক্টরটা একটা 12 পাস মেমব্রেন প্রোটিন। দেখো 12 পাস শব্দটা লেখা আছে, পাস মানে কি, মেমব্রেন দিয়ে পেরোবে, আর মেমব্রেন দিয়ে পেরোলে এই জিনিসটা কি হবে, ট্রান্স মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, বেশ, 12 পাস মানে কি, 12 বার মেমব্রেন দিয়ে পেরিয়েছে। এত কথা বলে লাভ কি, ছবি দেখি না? তাহলে দেখো এই যে ছবি চলে এসছে, দেখো এটা যদি মেমব্রেন হয়, মেমব্রেন মানে RBC মেমব্রেন, এবার তার মধ্যে দিয়ে দেখো এইগুলো কতবার পেরিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, 12 বার পেরিয়েছে তো। তাহলে সেই জন্যই বলছে যে 12 বার মেমব্রেনকে ক্রস করেছে এবং 6টা লুপ দেখো বাইরের দিকে,
ঠিক আছে, 6টা লুপ হচ্ছে বাইরের দিকে আর 6টা লুপ হচ্ছে ভেতর দিকে। ঠিক আছে, মানে 6টা লুপ হচ্ছে এক্সট্রা সেলুলার, 6টা লুপ হচ্ছে ইন্ট্রাসেলুলার। এবং অ্যামাইনো এন্ড আর কার্বক্সিল এন্ড দুটোই কিন্তু ইন্ট্রাসেলুলার দিকে। ঠিক আছে, এই কথাটাই দেখো এখানে লেখা আছে যে বোথ এন টার্মিনাল এন্ড সি টার্মিনাল এন্ড হচ্ছে ইনার সাইডে। আরেকটা জিনিস লেখা আছে যে এই যে অ্যান্টিজেনটা, এটা ধরো আরএইচডি এর স্ট্রাকচার, তো এই অ্যান্টিজেনটার যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস গুলো মানে কি এপিটোপ গুলো, সেইগুলো সব কিন্তু এই এক্সট্রা সেলুলার পোর্শনে থাকবে, মানে এক্সট্রা সেলুলার লুপে থাকবে। ইন্ট্রাসেলুলার লুপে কোনো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ থাকে না। ঠিক আছে, বেশ, তাহলে এবারে প্রোটিনের স্ট্রাকচার সম্বন্ধে কিছুটা জানলাম। এরপর আগে তো জিনটা জানতে হবে যে কোন জিন থেকে জিনিসটা তৈরি হয়। দেখো সেটাই দেওয়া আছে যে আর এই জিনসগুলো থাকে কোথায়। বলছে দেখো দুটো জিন আছে, একটা হচ্ছে আরএইচডি আর একটা হচ্ছে আরএইচসিই। ঠিক আছে, এই দুটো জিন অ্যাকচুয়ালি এই 5টা ইম্পর্ট্যান্ট অ্যান্টিজেনকে এনকোড করে। ঠিক আছে, তাহলে আরএইচডি যে জিনটা আছে, এই জিনটা কাকে এনকোড করে? এই জিনটা এনকোড করে আর ডি অ্যান্টিজেনকে, আর আরএইচসিই এনকোড করে সি আর ই অ্যান্টিজেনকে। ঠিক আছে, এবারে এই স্ট্রাকচারটা দেখো, মানে জিনের মধ্যে মানে ক্রোমোজোমের মধ্যে কিভাবে থাকে, এগুলো বলছে অপোজিট ডিরেকশনে, মানে মুখোমুখি ডিরেকশনে কিন্তু থাকে, ইনভার্টেড পজিশন বলতে পারো। তো এই পজিশনে কি মানে অপোজিট ওরিয়েন্টেশনে কিন্তু এখানে থাকে। আর থাকে কোথায়? ক্রোমোজোম 1-এ থাকে। কোথায়? ক্রোমোজোম 1-এ থাকে। ঠিক আছে, তাহলে ডি আর সি জিনটা এরা অপোজিট ওরিয়েন্টেশনে ক্রোমোজোম 1-এ থাকে, আর এদের মাঝে একটা SMP1 বলে 30 কেবি একটা স্ট্রেচ কিন্তু থাকে। ঠিক আছে, দেখো এই দুটো ছবি কিন্তু সেম। এটা যদি ভালো বোঝা না যায় তাহলে এটা দেখো, দেখো আরএইচডি আছে আর আরএইচসিই আছে, মুখোমুখি ওরিয়েন্টেশনে আছে। ঠিক আছে, আর মাঝে SMP1 বলে 30 কেবির একটা স্ট্রেচ আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে জিনের অ্যারেঞ্জমেন্টটা কি রকম, আর থাকে কোথায়? ক্রোমোজোম 1-এ। ঠিক আছে, বেশ, পরের লেখাটা দেখো, এখানে বলছে যে আরএইচডি আর আরএইচসিই দুটো প্রোটিনকে এনকোড করে। আমি এখনই বললাম যে আরএইচডি কাকে এনকোড করে না, আরএইচডি আরএইচডি অ্যান্টিজেনকে এনকোড মানে প্রোটিনকে এনকোড করে। দেখো এখন অ্যান্টিজেন আসবো, আগে প্রোটিনটা এসো, যে আরএইচডি জিন আরএইচডি প্রোটিনকে এনকোড করে, আর আরএইচসিই যে জিন সেটা কাকে এনকোড করে? আরএইচসিই নামে একটা প্রোটিনকে এনকোড করে। অ্যান্টিজেনের কথাই কিন্তু এখনো আসেনি, আসবো। আপাতত একটা জিনিস জানলাম যে আরএইচডি জিন আরএইচডি প্রোটিনকে এনকোড করে, যেটা কিনা একটা 12 পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর আরএইচসি সেটাও একটা প্রোটিনকে এনকোড করে, সেটা হচ্ছে আরএইচসি, সেটাও কিন্তু 12 পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন। ঠিক আছে, বেশ, এরপরে বলছে এই যে আরএইচডি আর আরএইচসিই এই দুটো জিনই 10টা করে এক্সন বহন করে। Both of the two genes has 10 exons that are 97% identical. 97% তাদের মধ্যে জিনিসটা একই। কেন একই? কারণ হচ্ছে এই দুটো জিন ডুপ্লিকেশনের মাধ্যমে তৈরি হয়েছে, সেই জন্যই দুটো জিনের 97% হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে, বেশ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আচ্ছা ছবিটা দেখে নি। দেখো এটা হচ্ছে আরএইচডি, কটা আছে? 10টা এক্সন আছে তো, বেশ। আরএইচসি কটা আছে? 10টা এক্সন আছে। বলছে এই 97% অফ দ্য জিন কিন্তু আইডেন্টিক্যাল। ঠিক আছে, বেশ, এরপর দেখো আছে একটা জিনিস লেখা যে আরএইচসি যে জিনটা সেটা বোথ সি আর ই অ্যান্টিজেনকে সিঙ্গেল প্রোটিনে এনকোড করে। মানে কি?
মানে হচ্ছে আগে তো আমি বললাম যে RHCE জিন থেকে RHCE প্রোটিন তৈরি হয়। ভালো কথা, প্রোটিন তৈরি হলো। এই প্রোটিনটাতেই কিন্তু বোথ সি, ক্যাপিটাল সি অথবা স্মল সি, মানে দুটো একসঙ্গে থাকবে না, কিন্তু হয় ক্যাপিটাল সি থাকবে অথবা স্মল সি থাকবে একটা পার্সনের ক্ষেত্রে, আর হয় স্মল ই ক্যাপিটাল ই থাকবে, না হয় স্মল ই থাকবে। অর্থাৎ তাহলে কি কি থাকতে পারে? ক্যাপিটাল সি ক্যাপিটাল ই থাকতে পারে, ঠিক আছে? কম্বিনেশন গুলো বলছি। ক্যাপিটাল সি স্মল ই থাকতে পারে, স্মল সি ক্যাপিটাল ই থাকতে পারে, আর দুটোই স্মল মানে স্মল সি স্মল ই থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এবং সবগুলোই থাকবে কিন্তু, মানে যে কম্বিনেশনেই থাকুক না কেন থাকবে কিন্তু RHCE নামক প্রোটিনটার উপরে, ঠিক আছে? বেশ, তাহলে এরপর আছে দেখো প্রোটিন আর একটু ডিটেইল স্ট্রাকচারে পড়ি। এতক্ষণ আমরা প্রোটিন 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 করছি, এবারে প্রোটিনের ঠিক কোন জায়গায় অ্যান্টিজেনটা আছে সেটা আমাকে জানতে হবে। দেখো RH-D প্রোটিন যেটা বলছি, সেই প্রোটিনটা অ্যাকচুয়ালি শুধু ডি অ্যান্টিজেন ক্যারি করে, এটা আমি এর আগেও বললাম। আর RHCE যে প্রোটিনটা আছে সেটা CE অ্যান্টিজেনের ভেরিয়াস কম্বিনেশন, এই আগের স্লাইডেই জিনিসটা বললাম, ঠিক আছে? বেশ, RH-D আর RH-CE প্রোটিন শুধুমাত্র 32 থেকে 35টা অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য থাকে এই দুটোর মধ্যে। মানে RH-D আর RH-CE প্রোটিন পরস্পর থেকে মাত্র 32 থেকে 35টা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স, ঠিক আছে? টোটাল অ্যামাইনো অ্যাসিড কত? 416টা, তার মধ্যে মাত্র 32 থেকে 35টা হচ্ছে আলাদা। কেন বলতো এত কম আলাদা? কারণ ওই যে বললাম না 97% অফ দ্য জিন আইডেন্টিক্যাল। তাহলে জিন যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তার থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটাও তো আইডেন্টিক্যাল হবে অনেকটাই, ঠিক আছে? কারণ ডুপ্লিকেশনের জন্য জিনটা তৈরি হয়েছে। বেশ, এবার দেখো RH-D আর RH-C ছবি এখানে দেওয়া আছে। বেশ, আর একটি ইনফরমেশন দেখো এখানে লেখা আছে যে সি অথবা স্মল সি, মানে সি আর স্মল সি অ্যান্টিজেনটা সেটা কিন্তু সেকেন্ড এক্সট্রা সেলুলার লুপে থাকে। কোথায় থাকে? প্রথমে আমি বললাম দেখো RHCE যে প্রোটিনটা সেটা কিন্তু RHCE নামক জিন থেকে তৈরি হয়, ঠিক আছে? RHCE নামক জিন থেকে তৈরি হয়। এবার RHCE যে প্রোটিনটা আছে তার যে সেকেন্ড এক্সট্রা সেলুলার লুপ আছে সেইখানে কে থাকে? হয় ক্যাপিটাল সি থাকবে আর না হয় স্মল সি থাকবে, মানে একটা পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে? আর ফোর্থ যে লুপটা আছে সেই লুপে কে থাকবে? E/স্মল ই, মানে হয় ক্যাপিটাল ই থাকবে না হয় স্মল ই থাকবে, ঠিক আছে? এইবার বলছে দেখো আরেকটা জিনিস, যে ক্যাপিটাল সি আর স্মল সি পরস্পর থেকে মাত্র 4টে অ্যামাইনো অ্যাসিড দ্বারা পৃথক। মানে এই যে ক্যাপিটাল সি আর স্মল সি যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যেটাকে বলছি, মানে অ্যান্টিজেনটা যেটা বলছি, সেটা পরস্পর থেকে মাত্র 4টে অ্যামাইনো অ্যাসিড দ্বারা পৃথক। আর ক্যাপিটাল ই আর স্মল ই অ্যান্টিজেনটা কতগুলো অ্যামাইনো অ্যাসিডে পৃথক? মাত্র একটা অ্যামাইনো অ্যাসিডে পৃথক। দেখো এইটা পজিশনটা লেখা আছে, মাত্র একটা অ্যামাইনো অ্যাসিডে পৃথক, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে যে ডি অ্যান্টিজেনের কিন্তু 30টারও বেশি এপিটোপ থাকে, ঠিক আছে? এবং সব এপিটোপ গুলো কিন্তু এক্সট্রা সেলুলার দিকে থাকে, এটা আমি শুরু থেকেই বলছি। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত কি কি জানলাম, যে প্রথমে বলছি দুটো জিন আছে ক্রোমোজোম 1-এ, একটা হচ্ছে RH-D আর একটা হচ্ছে RH-CE। RH-D জিনটা RH-D প্রোটিনকে এনকোড করে, যেটা হচ্ছে একটা 12 পাস মেমব্রেন প্রোটিন। RH-CE জিনটা এটাও একটা RH-CE প্রোটিনকে এনকোড করে, যেটাও একটা 12 পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন। এইবারে RH-DE প্রোটিনে কোন অ্যান্টিজেন থাকে? ডি অ্যান্টিজেন থাকে। কোথায় থাকে? এক্সট্রা সেলুলার লুপে থাকে, ঠিক আছে? আর RH-CE অ্যান্টিজেনে সি অথবা স্মল সি, ক্যাপিটাল ই অথবা স্মল ই থাকে
সি থাকে সেকেন্ডে আর ই থাকে ফোর্থ এক্সট্রাসেলুলার লুপে, কিন্তু থাকবে দুজনেই একসাথে একটা প্রোটিনে, কোনটায় RH-CE তে। বোঝা গেল? প্রোটিন আর অ্যান্টিজেনের পজিশন গুলো জিনিসগুলো বোঝা গেল তো? বেশ, এরপরে এই ছবিটা দেখো, দেখো এই ছবিটা কিন্তু তোমরা, আমি কিন্তু আগে যখন এবিও ব্লাড গ্রুপে যখন স্টার্টিংটা পড়েছিলাম আগের পার্ট 1-এ, তখন কিন্তু এই জিনিসটা ছবিটা দেখেছিলাম। তো তখন তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে RH, শুধু RH তো একা বসে নেই, এর সঙ্গে এই যে এখানে কোথায় একটা জিনিস বসে আছে LW বলে, হ্যাঁ এখানে একটা CD47 বলে আছে, এই জিনিসগুলো কি? দেখো বলছে কি যে RH, এই যে অ্যান্টিজেন গুলো জানলাম, কি কি জানলাম? RH-D জানলাম, RH-C জানলাম, RH-E জানলাম, এইগুলো একা থাকতে পারে না। তাহলে কার সঙ্গে থাকবে? জুটি বাঁধবে। কার সঙ্গে বাঁধবে? আরো কিছু জিনিস থাকে তাদের সঙ্গে বাঁধবে, তাদের সঙ্গে একসাথে কমপ্লেক্স হয়ে মেমব্রেনের মধ্যে থাকে, সেই জন্য এটাকে বলছে RH কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে দেখি কে কে থাকে। দেখো এই কমপ্লেক্স, যে আমি বলে দিচ্ছি যে কমপ্লেক্স আছে, কিভাবে পেলাম? প্রথমে বলছে ফার্স্টে একটা আয়োডিন ট্যাগ করে, রেড সেলের ওখানে আয়োডিন ট্যাগ করে জিনিসটাকে আমি SDS পেজে যখন দেখব, তখন দু রকম, মানে সায়েন্টিস্টরা দেখেছে এবং দু রকম প্রোটিন পেয়েছে। একটা হচ্ছে 30 কিলো ডালটনের প্রোটিন, আর একটা হচ্ছে 50 কিলো ডালটনের প্রোটিন। তো 30 কিলো ডালটনের প্রোটিন গুলো কোনগুলো? সেটা হচ্ছে RH-D আর RH-C, যেটার কথা এতক্ষণ আমরা পড়লাম অলরেডি। আর 50 কিলো ডালটনের কোনটা? সেটা হচ্ছে RH-AG। ঠিক আছে, RH অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন, এটার কথা আমরা পড়ব। এই ডিসকভারিটা হলো। বেশ, এই যে দেখো তার ছবি, প্লাজমা মেমব্রেন আছে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন আছে, দেখো প্লাজমা মেমব্রেনের পাশে দেখো এই যে সি আর ই আছে, আর এদিকে তোমার ডি আছে। কিন্তু এই যে এই জিনিসটা আছে, এইটা হচ্ছে RH-AG, দেখো লেখা আছে RH-50, যেটা 50 কিলো ডালটন, সেটা RH-50, এইটা কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হিসাবে থাকে এবং এরা টোটালি একটা কমপ্লেক্স হিসাবে থাকে। ঠিক আছে, বেশ, এরপরে বলছে যে শুধুমাত্র, মানে ফার্দার ডিসকভারি হলো, সেখানে বলছে শুধুমাত্র RH-AG থাকে তা নয়, এছাড়াও CD47 থাকে, LW থাকে, এরাও থাকে। ঠিক আছে, এরাও বলছে একসঙ্গে থাকবো না, এরাও বসে গেল এখানে। সুতরাং তাহলে RH কমপ্লেক্সে কি কি থাকে সেগুলো এক একটা ডিটেলস আমরা এবারে জানবো। দেখো তাহলে এই যেগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি RH অ্যাসোসিয়েটেড প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রথম RH অ্যাসোসিয়েটেড যে প্রোটিন সেটা হচ্ছে RH অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন। কি জিনিস দেখো, RH অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিনটা প্রয়োজন কেন সেটা ফার্স্ট লাইনে লেখা আছে। দেখো যে RH অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন করে কি, ওই যে মেন দুটো RH অ্যান্টিজেন মানে RH-D আর RH-CE কে ট্রান্সপোর্ট করে কোথায়? RH মেমব্রেন। ঠিক আছে, রেড সেল মেমব্রেনে ওইটাকে নিয়ে যায় কে? RH-AG নিয়ে যায়। যদি RH-AG তৈরি না হয় বা যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু RH অ্যান্টিজেন গুলো এক্সপ্রেস হবে না, সেইটাই সেকেন্ডে লেখা আছে দেখো। আর যখন হবে না তখনই সেটাকে বলে RH নাল, যেটা সম্বন্ধে একটু পরেই আমরা পড়বো যে RH নাল জিনিসটা কি। ঠিক আছে, বেশ, আর কি লেখা আছে দেখো, প্রোটিন সম্পর্কে ডিটেলস একটু দেওয়া আছে যে এটা একটা 409 অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন, যার ওই একই জিনিস 12টা ট্রান্সমেমব্রেন সেগমেন্ট আছে, হ্যাঁ, তার 6টা বাইরে 6টা ভেতরে, মানে একই স্ট্রাকচার। কিন্তু RH-CE আর RH-D এর মতো কিন্তু সেম স্ট্রাকচার, কিন্তু সিকোয়েন্স গুলো কিন্তু রিলেটেড নয়। দেখো ওইটাই লেখা আছে যে ওভারঅল সেম স্ট্রাকচার RH-D আর RH-CE এর মতো, কিন্তু সিকোয়েন্স গুলো রিলেটেড নয়। যেহেতু রিলেটেড নয়, সেই জন্য এদের কোনো অ্যান্টিজেনিক অ্যাক্টিভিটি থাকে না। বোঝা গেল?
এদের শুধুমাত্র কাজ হচ্ছে ওই RH-D আর RH-C কে রেড সেল মেমব্রেনে ঢুকিয়ে দেওয়া, ট্রান্সপোর্ট করা, ঠিক আছে। বেশ, তাহলে RHAG যে ইয়েটা তৈরি হলো, প্রোটিনটা তৈরি হলো, তার জিনটা কোথায় থাকে? দেখো তার জিনটা থাকে ক্রোমোজোম নাম্বার 6 এ থাকে, আর RH-D আর RH-C যেটা পড়েছিলাম তার জিনটা ছিল ক্রোমোজোম 1 এ। সুতরাং দুটো কিন্তু আলাদা জায়গা থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। বেশ, তাহলে ছবিটা দেখি। দেখো এখানেও কিন্তু দেখো 12 বার মানে 12 বার পাস করেছে, 6টা বাইরের লুপ আছে আর 6টা ভেতরের লুপ আছে, ঠিক আছে। স্ট্রাকচার কি বললাম, যে স্ট্রাকচার অ্যাকচুয়ালি সিমিলার টু RH-D আর RH-C, কিন্তু এখানে ওই সিকোয়েন্স গুলো আলাদা, আর সিকোয়েন্স গুলো আলাদা বলেই এর মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেনিক প্রপার্টি নেই, ঠিক আছে। বেশ, সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে CD47। CD47 বলছে একটা 305 অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা প্রোটিন, যেটা তো যেটার জন্য যে জিনটা সেটা আচ্ছা, যেটার জন্য যে ইমিউনো এর মধ্যে এক্সট্রাসেলুলার ইমিউনোগ্লোবুলিন সুপার ফ্যামিলি ডোমেন থাকে, ঠিক আছে, আর 5টা ট্রান্সমেমব্রেন ডোমেন থাকে, ঠিক আছে। এর যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা দেখো বলি, সেটা হচ্ছে সেকেন্ড লাইনে লেখা আছে। প্রথম কথা, কোন জিন থেকে তৈরি হয় সেটা এখানে লেখা আছে। আর যদি মানে CD47 এর কাজ যদি আমাকে জানতে হয়, তাহলে CD47 কে আমাকে নকআউট করতে হবে। তাহলে সেই CD47 কে নকআউট করতে গেলে, মানে নকআউট যদি যখন আমি করব, যারা নকআউট মাইসের কেস যারা জানো তারা খুব ভালো করে জানো যে এখানে একটা জিনিসকে ইনঅ্যাক্টিভ করা হয়। এবারে নকআউট জিনে আমরা যদি এই জিনিসটা দেখি যে CD47 পড়ে কি দেখতে পাবো না, যখন আমি CD47 কে আমি ইনঅ্যাক্টিভ করছি তখন ওই আরবিসি গুলোকে সহজেই ম্যাক্রোফাজ খেয়ে ফেলছে। দেখো ছবিটা দেখায় তাহলে বুঝতে পারবে। এই যে ধরো ম্যাক্রোফাজ আছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে আরবিসি, ভালো কথা। এবারে আরবিসির গায়ে কি আছে? CD47। এবারে CD47 তো আছে, যদি না থাকে বা যদি কোনো রকম ভাবে ব্লক থাকে তখন কি হচ্ছে দেখো, এই ম্যাক্রোফাজ এসে সহজেই আরবিসি কে খেয়ে নিয়ে ফ্যাগোসাইটোসিস করে নিতে পারে, ঠিক আছে। আর যদি থাকে CD47 তখন কি হয়, এই ম্যাক্রোফাজের SIRP আলফা যে ডিটারমিনেন্টটা আছে তার সঙ্গে মানে তার সঙ্গে তাকে রিকগনাইজ করবে এবং তাকে ইনঅ্যাক্টিভ করবে, মানে ব্লক করবে। ফলে কি হবে, ম্যাক্রোফাজ কিন্তু আর আরবিসি কে খেতে পারবে না, ঠিক আছে। তাহলে বোঝা গেল CD47 এর কাজটা কি। তাহলে CD47 অ্যাকচুয়ালি ওই ম্যাক্রোফাজকে ফ্যাগোসাইটোসিস করতে বাধা দেয়, বোঝা গেছে। বেশ, এরপর আমরা আসি LW গ্লাইকোপ্রোটিন, লাস্ট যে গ্লাইকোপ্রোটিনটা ওই কমপ্লেক্সে, LW গ্লাইকোপ্রোটিন। LW মানে কি? দেখো L মানে হচ্ছে ল্যান্ডস্টেইনার, W মানে হচ্ছে ওয়াইনার, ঠিক আছে। তাহলে LW গ্লাইকোপ্রোটিন কি জিনিস? দেখো এটা হচ্ছে একটা 241 অ্যামাইনো অ্যাসিডের একটা গ্লাইকোপ্রোটিন একটা, ঠিক আছে, যার দুটো IG সুপার ফ্যামিলি ডোমেন থাকে এবং এর স্ট্রাকচারটা অনেকটা ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউলের মতো, বা সেই জন্য একে ICM4 ও বলা হয়, ঠিক আছে। বেশ, দেখো LW টা কোথায় থাকে, দেখো এই ছবিটা একবার দেখে নাও। LW টা এখানে থাকে, এটা RH, ঠিক আছে, CD47 বোঝা গেল। তাহলে এই ছবি বোঝা গেল তো এবারে যে কি কি জিনিস থাকছে একটা কমপ্লেক্সে, ঠিক আছে। বেশ, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই RH অ্যান্টিজেন এতগুলো সম্বন্ধে তো জানলাম, ঠিক আছে, তার প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি তো জানতে হবে যে কত পার্সেন্টে, হ্যাঁ, মানে কতজন মানুষের মধ্যে কোন অ্যান্টিজেনটা পাওয়া যায়। বা আমি শুরুতে বলেছিলাম দেখো যে ডি অ্যান্টিজেনের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, কেন বলেছি সেই জায়গাটা এখানে দেখাই। ডি অ্যান্টিজেন বলছে যে আমেরিকান হোয়াইটসদের মধ্যে 85% আমেরিকান হোয়াইটসদের মধ্যে ডি অ্যান্টিজেন থাকে, ব্ল্যাকসদের মধ্যে হচ্ছে 95%, ঠিক আছে। আফ্রিকান ব্ল্যাকসদের মধ্যে কিন্তু দেখো 100% আছে, এশিয়ানদের মধ্যে 99%,
আর ইন্ডিয়াতে যে সমস্ত পপুলেশন তাদের মধ্যে 91.6 থেকে 99.4% পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো যে ডি অ্যান্টিজেনের ফ্রিকোয়েন্সি কত বেশি, মানে কতজন মানুষের মধ্যে, মানে 100-র মধ্যে 99 মতো মানুষের ডি অ্যান্টিজেন থাকে, মানে তার অ্যান্টিজেন যারা RH পজিটিভ। ঠিক আছে, বেশ। আর অন্যান্য জিনিসগুলো কি দেখো, সি অ্যান্টিজেনের ফ্রিকোয়েন্সি কত, ককেশিয়ানসদের মধ্যে 68%, ব্ল্যাকসদের মধ্যে 27, এশিয়ানসদের মধ্যে 93। ই অ্যান্টিজেন যেটা ক্যাপিটাল ই সেটা হচ্ছে দেখো 29, 22, 39। সি অ্যান্টিজেন যেটা সেটা হচ্ছে 80, 96 আর 47। আর স্মল ই যেটা সেটা হচ্ছে 98, 98 আর 96। সুতরাং ই অ্যান্টিজেন একটা বেশি পার্সেন্টেজ আছে ঠিকই, কিন্তু ডি অ্যান্টিজেন বেশি পার্সেন্টেজেও আছে, প্লাস মানে বেশি ফ্রিকোয়েন্সিও আছে, প্লাস তার ইমিউনোজেনিসিটি সব থেকে বেশি। সেই জন্যই ডি অ্যান্টিজেনকে মেনলি RH অ্যান্টিজেন হিসাবে কনসিডার করা হয়। এবং আমরা যে RH পজিটিভ আর RH নেগেটিভ পড়ি সেটা হচ্ছে ডি অ্যান্টিজেন থাকা মানে RH পজিটিভ, আর ডি অ্যান্টিজেন না থাকা মানে RH নেগেটিভ পড়বো। জিনিসটা দেখি চলা পরপর। এবার দেখো এই যে বিভিন্ন হ্যাপ্লোটাইপ গুলো, মানে আমি বললাম না যে সি আর ই বিভিন্ন কম্বিনেশনে থাকতে পারে। তাহলে দেখো ক্যাপিটাল ডি তো না হয় রইলই, তার সঙ্গে যদি স্মল সি আর ক্যাপিটাল ই থাকে, এই জিনিসটা কতজনের মধ্যে দেখা যায় সেটা দেখো লেখা আছে ককেশিয়ানসদের মধ্যে 42%, নেটিভ আমেরিকানসদের মধ্যে 44%, এশিয়ানসদের মধ্যে 70% দেখা যায়। আর ক্যাপিটাল ডি দুটোই স্মল, সেটা কতজনের, ব্ল্যাকসদের মধ্যে মেনলি কমন, সেটা 44% পাওয়া যায়। আর RH ডি নেগেটিভ মানে স্মল ডি যেটাকে ডিনোট করবো, মানে ডি নেই যেটা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কতজনের মধ্যে, সেটা হচ্ছে ককেশিয়ানসদের মধ্যে 15%, আর ব্ল্যাকসদের মধ্যে 8%, আর এশিয়ানসদের মধ্যে 1%। মানে এর ফ্রিকোয়েন্সি কিন্তু সত্যি খুব কম। ঠিক আছে, বেশ। এরপর যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে RH-D যেটা পড়লাম আমরা, সেই RH-D কিন্তু মানে শুধুমাত্র যে থাকলেই ডি পজিটিভ না থাকলে নেগেটিভ এটা কিন্তু নয়। দেখো RH-D যে জিনটা আমরা দেখেছি সেখানে আমরা পড়েছি যে 10টা এক্সন থাকে। তাহলে সেই 10টা এক্সনের যদি কোনো একটা জায়গায় কোনো মিউটেশন হয়ে যায় তাহলে সেই প্রোটিনটা কিন্তু অল্টার হয়ে যাবে এবং সেই জন্য ডিফারেন্ট কনফিগারেশন দেখা যাবে। ঠিক আছে, তাহলে সেটাই এখানে লেখা আছে দেখো যে নিউমেরাস মিউটেশনস, অনেক মিউটেশন হতে পারে এবং এখনো পর্যন্ত 100টারও বেশি মিউটেশনকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। এরকম মিউটেশন যদি হয়ে যায় তাহলে কখনো কখনো ওই অ্যামাইনো অ্যাসিড চেঞ্জের জন্য কখনো RH-D যে অ্যান্টিজেনটা তার কোয়ান্টিটেটিভ চেঞ্জ হতে পারে বা কোয়ালিটেটিভ চেঞ্জ হতে পারে, মানে কোনো রকম মানে জিনিসটা আছে কিন্তু তার কনফিগারেশনটা হয়তো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তার অ্যাক্টিভিটিটাও চেঞ্জ হয়ে যাবে। বেশ, তাহলে এই যে পলিমরফিজম মানে এত এত যে কনফিগারেশন তার কিছুগুলো আমরা এখন এখানে জানবো। প্রথম যেটা জানবো দেখো সেটা সবাই জানো মোটামুটি, মানে সেটা শুরু থেকেই বলছি আর কি, যে ডি না থাকলেই ডি নেগেটিভ, যেটাকে আমরা স্মল ডি বলে থাকি। তাহলে সেই ডি নেগেটিভ জিনিসটা কি বা কিভাবে আসে সেটা দেখো এখানে বলছে যে ককেশিয়ানসদের মধ্যে যেটা 15 to 17% থাকে, সেটা কিভাবে ডি নেগেটিভটা হয়, মানে ডি অ্যান্টিজেনটা যায় কোথায়, সেটা হচ্ছে ডিলিশন অফ দ্য এন্টায়ার RH-D জিন। আমি দেখো শুরু থেকেই বলছি যে ডি স্মল ডি মানে স্মল ডি বলে কিছু নেই, ডি না থাকাই হচ্ছে স্মল ডি। তাহলে ডি নেগেটিভ যেটা মানে ডি পজিটিভ মানে তো ডি আছে ভালো কথা, ডি নেগেটিভ যেটা বা RH নেগেটিভ যেটাকে আমরা বলছি সেখানে RH-D জিনটা নেই বলেই প্রোটিনও নেই। সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে, ককেশিয়ানসদের ক্ষেত্রে। ব্ল্যাক আফ্রিকানস আর এশিয়ানসদের ক্ষেত্রেও কিন্তু RH-D নেই, কিন্তু কিভাবে নেই না, আফ্রিকানস আর এশিয়ানসদের মধ্যে বলছে ইনঅ্যাক্টিভ আর সাইলেন্ট RH-D আছে, মানে আছে কিন্তু নেই।
আছে মানে থেকেও না থাকে যে ব্যাপারটাকে বলে সেই জিনিসটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। ওর ক্ষেত্রে প্রোটিনটাই তৈরি হচ্ছে না, কেন না জিনটাই নেই, আর এর ক্ষেত্রে তৈরি হচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ তৈরি হচ্ছে। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু আফটার অল মানে ওভারঅল একই জিনিস, ঠিক আছে, প্রসেসটা একটু হয়তো আলাদা। এবারে বলছে দেখো যে ব্ল্যাক কেন ইনঅ্যাক্টিভ হয় সেটা একটু জেনে নিই। এখানে বলছে দেখো ব্ল্যাক পারসনস হ্যাভ আরএইচডি উইথ 37 বেস পেয়ার ইন্টারনাল ডুপ্লিকেশন। ইন্টারনাল ডুপ্লিকেশন থাকার জন্যই কি হচ্ছে প্রিম্যাচিওর স্টপ কোডন চলে আসছে, আর স্টপ কোডন চলে এলেই আমরা জানো যে প্রোটিনটা ওইখানেই শেষ হয়ে যাবে, সেই জন্য ফাংশনাল প্রোটিনটা তৈরি হতে পারছে না বলেই ইনঅ্যাক্টিভ বা সাইলেন্ট। ঠিক আছে, বেশ। আর ডি নেগেটিভ ইন্ডিভিজুয়াল মানেই কিন্তু শুধু আরএইচডি থাকবে না, আমি কিন্তু বলিনি যে আরএইচসি বা আরএইচই কোনোটাই থাকবে না, সেটা কিন্তু বলিনি, এটা মাথায় রাখবে, এখনই আমার একটু পরেই আমার জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, ডি নেগেটিভ মানে কিন্তু আরএইচডি থাকবে না, ডি পজিটিভ মানে আরএইচডি থাকবে, আর ডি নেগেটিভ মানে হচ্ছে আরএইচডি। মানে ডি নেগেটিভ ডি পজিটিভটাকে আমরা কিভাবে ডিনোট করি, আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ। তাহলে ডি আরএইচ পজিটিভ মানে হচ্ছে ডি অ্যান্টিজেন আছে, আরএইচ নেগেটিভ মানে হচ্ছে ডি অ্যান্টিজেন নেই, আমার হাতে এখনো সি আর ই আছে, সেইগুলো কিন্তু থাকে। ঠিক আছে, বেশ। ছবিটা দেখো, এই যে ডি অ্যান্টিজেন দেখো ককেশিয়ানসদের ক্ষেত্রে যে কেসটা বললাম, আরএইচ পজিটিভের যদি এটা জিন হয় যে দুটো জিনই আছে, আরএইচ নেগেটিভের ক্ষেত্রে কি হয় না এইখানে দেখো আরএইচ জিনটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, যেটা এখনই বললাম আমি, এই যে দেখো ককেশিয়ানসদের ক্ষেত্রে এই জিনিসটা বললাম যে ডিলিশনস অফ এন্টায়ার জিন, তো সেই ডিলিশন অফ দ্য এন্টায়ার জিন হয়ে গেছে, সেই জন্য প্রোটিনটাও তৈরি হচ্ছে না, ফলে ডি নেগেটিভ। ঠিক আছে, বেশ। এ তো গেল ডি নেগেটিভ। এরপর যেটা পড়বো, যে দুটো জিনিস পড়বো সেই দুটো জিনিস কিন্তু খুবই কনফিউজিং, আগে থেকেই বলি জিনিস দুটো খুবই কনফিউজিং, মানে দেখে মনে হবে নেগেটিভ কিন্তু অ্যাকচুয়ালি তারা পজিটিভ। কিরকম জিনিস চলো দেখি। ফার্স্ট হচ্ছে উইক ডি। দেখো উইক ডি মানে কি, এই ডি এর কি সর্দি টর্দি হয়ে গেছে নাকি, করোনা টরোনা হয়ে গেছে? হে না না, সেরকম কিছু নয়। দেখো ডি মানে হচ্ছে মানে উইক ডি মানে হচ্ছে যে ডি অ্যান্টিজেন আছে কিন্তু সংখ্যায় কম আছে, সেই জন্য বলছে দেখো কোয়ান্টিটেটিভ ডিফারেন্স, সংখ্যায় কম আছে, মানে আরবিসির গায়ে ডি অ্যান্টিজেন আছে কিন্তু ধরো 4টে যদি থাকে তাহলে সেই জায়গায় 2টো আছে বা 1টা আছে, এইরকম আর কি, সংখ্যায় কম আছে। তো সেটা কেন হয় তার জিনিসটা দেখো এখানে লেখা আছে যে সিঙ্গেল পয়েন্ট মিউটেশনের জন্য সেই জিনিসটি হয়। কি কোথায় কোথায় হয় না, আরএইচডি যে জিনটা তার একটা পয়েন্ট মিউটেশনের জন্য জিনিসটা হয়। পয়েন্ট মিউটেশন হলে কি হবে না অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে, চেঞ্জ হলেই যে জিনিসটা তৈরি হওয়া দরকার সেটা তৈরি কিন্তু হবে না। ঠিক আছে, বেশ। তাহলে এই পয়েন্ট মিউটেশনটা হয় কোথায়, দেখো এই পজিশন যেখানে লেখা আছে সেই জায়গায় পয়েন্ট মিউটেশনটা হয়। ঠিক আছে, বেশ। আর দেখা কোথায় যায় সেটা তো আমি বললাম যে এত 0.2% থেকে 1% অফ দ্য ককেশিয়ানস এর মধ্যে উইক ডি এই জিনিসটা দেখা যায়। এইবারে প্রশ্ন হচ্ছে উইক ডিটা কি আমি নরমালি যে অ্যান্টি ডি যে টেস্টিং যেটা করি, মানে নরমালি আমাদের যে ব্লাড টেস্ট করার সময় যে ড্রপার দিয়ে যেগুলো করে সেটার প্রসিডিওর আমি আসবো পরের ভিডিওতে আসবো, কিন্তু একটা জিনিস তো তোমরা দেখেছো যে অ্যান্টি এ অ্যান্টি বি আর অ্যান্টি ডি দিয়ে সেই টেস্টিংটা করে, সেই টেস্টিং এ কি জানা যাবে যে উইক ডি কিভাবে মানে উইক ডি আছে মানে লোকটার ব্যক্তিটা উইক ডি না ডি নেগেটিভ, সেটা কি বোঝা যাবে? কারণ সেই টেস্টিং এ তো সে ঠিকভাবে রেসপন্স করবে না, যদি এক না হয় তাহলে তখন আমার মনে হবে কি না ডি নেগেটিভ, কিন্তু আসলে যে সে উইক ডি সেটা বুঝবো কি করে? তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ডিইউ টেস্ট, যেটা অ্যাকচুয়ালি একটা ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। এতে কি করা হয় সেটা আমি একটা ডিফারেন্ট ভিডিও মানে যেখানে অ্যাকচুয়ালি এই যে ডি পজিটিভ ডি নেগেটিভ হ্যাঁ এবিও সিস্টেম কিভাবে জানবো সেই জিনিসটা যেখানে বলবো সেটাও মানে এই যে ডিইউ টেস্টটা সেখানেই বলবো। ঠিক আছে,
বেশ, আপাতত শুধু এটুকু জেনে রাখো যে উইক ডি কে জানার উপায় হচ্ছে ডিইউ টেস্ট, যেটা একটা ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। ঠিক আছে, বেশ। দেখো উইক ডির এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে ডি এর মতো একই জিনিস, কিন্তু এই যে গোল গোল গুলো করা আছে এই পার্টিকুলার জায়গায় অ্যাকচুয়ালি ওই যে ক্যাপিটাল ডি যেটা যেটা ডি পজিটিভ মানে যে ডি অ্যান্টিজেন যেটা আছে সেই ডি অ্যান্টিজেনের থেকে এই জায়গাগুলোতে মানে এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের জায়গাগুলোতে আলাদা, সেই জন্যই এটা হচ্ছে উইক, সেই জন্যই সংখ্যায় কম। ঠিক আছে, বেশ। তাহলে এই পার্সেন্ট গুলোকে আমি ডিনোট যদি করেও মানে যদি ডিনোট করেও নিই তাহলে কিভাবে এর কম্প্যাটিবিলিটি করব? দেখো সেটা এখানে লেখা আছে যে যখন ডোনেট করবে এই পার্টিকুলার পার্সন, যখন ব্লাড ডোনেট করবে তখন তাকে ধরতে হবে ডি পজিটিভ, আর যখন রিসিভ করবে তখন তাকে ধরতে হবে ডি নেগেটিভ। ঠিক আছে, কেন ডি পজিটিভ ধরবো? কারণ তার মধ্যে কিন্তু একদমই যে ডি নেই তা কিন্তু নয়, উইক ডি কিছু ডি আছে। যদি আমি তাকে ডি নেগেটিভ হিসেবে দিয়ে দিই কোনো নেগেটিভ পার্সনকে, তাহলে কিন্তু সেই নেগেটিভ পার্সনের বডিতে এই সামান্য পরিমাণ থাকা ডি অ্যান্টিজেনের এগেনস্টেও অ্যান্টি ডি গ্লোবুলিন মানে অ্যান্টি ডি অ্যান্টিবডি ফর্ম হতে পারে, সেই হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য হিমোলাইসিস হতে পারে। সেই জন্যই বলছে যখন ডোনেট করব তখন পজিটিভ হিসাবে নেব, আর যখন রিসিভ করবে তখন নেগেটিভ হিসাবে নেবে। ঠিক আছে, যদিও এটা কিন্তু ডিবেটেবল। ঠিক আছে, বেশ। এরপর যেটা আসছে দেখো এটাও একটু কনফিউজিং, সেটা হচ্ছে পার্শিয়াল ডি। পার্শিয়াল ডি জিনিসটা কি? পার্শিয়াল ডি মানে হচ্ছে ডি অ্যান্টিজেন আছে, ঠিক আছে, কিন্তু তার সব হাত পা গুলো নেই। মানে ধরে নাও যে ডি অ্যান্টিজেনের ওই যে বললাম এক জায়গায় পড়েছিলাম একটু আগেই পড়লাম যে 30টার বেশি এপিটপ আছে, তাহলে 30টার বেশি এপিটপের মধ্যে ধরো কিছু এপিটপ নেই, যদি না থাকে তাহলে কি ফুললি ফাংশনাল ডি অ্যান্টিজেন হলো? হবে না নিশ্চয়ই। তাহলে সেই যে কন্ডিশনটা সেটাকে বলছে পার্শিয়াল ডি। সেই জন্য এখানে লেখা আছে দেখো কোয়ালিটেটিভ ডিফারেন্স, কোয়ালিটেটিভ ডিফারেন্স লেখা আছে, কোয়ান্টিটেটিভ ডিফারেন্স কিন্তু নয়। আগেরটা মানে উইক ডি যে জায়গায় পড়লাম সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ ডিফারেন্স ছিল, মানে কি সেখানে ডি অ্যান্টিজেনের সংখ্যা কম ছিল, আর এখানে সংখ্যা কম নয়, ডি অ্যান্টিজেন আছে কিন্তু ডি অ্যান্টিজেন গুলো ডিফেক্টিভ, ফুললি ফাংশনাল নয়। কি লেখা আছে দেখো যে পার্শিয়াল ডি দ্য নাম্বার অফ ডি অ্যান্টিজেন্স আর নট রিডিউসড বাট দ্য স্ট্রাকচার ইজ অল্টার্ড, প্রোটিনের স্ট্রাকচারটা অল্টার্ড হয়ে যায়, এটাই আমি বললাম। ঠিক আছে, তাহলে অল্টার্ড হয় কেন বা জিনিসটা কি হয় সেটা দেখো পরের লাইনে লেখা আছে যে এখানে একটা হাইব্রিড আরএইচডি মানে হাইব্রিড ডি প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, হাইব্রিড ডি প্রোটিন তৈরি কিভাবে হয়? দেখো আমি বলেছিলাম যে আরএইচডি আর আরএইচসিই দুটো কিন্তু পাশাপাশি জিনগুলো থাকে এবং মুখোমুখি থাকে, ছবিটা দেখায় দেখো দুটো কিন্তু পাশাপাশি থাকে। দেখো এইগুলো যদি ডি এর আরএইচডি হয়, এগুলো আরএইচসি বলেছিলাম আমি মুখোমুখি থাকে কাছাকাছি। এইবারে যদি কখনো ধরে নাও আরএইচসি এর কোনো পজিশন এসে আরএইচডি তে ঢুকে যায়, রিপ্লেসমেন্ট হয়, তাহলে কিন্তু সেটা হাইব্রিড প্রোটিন তৈরি হবে, মানে হাইব্রিড আরএইচডি তৈরি হবে, সেটাই এখানে হচ্ছে, সেই কারণে এখানে পার্শিয়াল ডি জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেটাই লিখছে যে এখানে সেভারাল এপিটোপস, আমি বললাম যে 30টার বেশি এপিটোপ এখনো পর্যন্ত পাওয়া গেছে, তাহলে 30টার বেশি এপিটোপের মধ্যে যদি কিছু এপিটোপ না থাকে তাহলে সেটাই হয়ে গেল পার্শিয়াল ডি। ঠিক আছে, বেশ। আর এটা হয় কি ভাবে না আরএইচডি জিনে একটা পয়েন্ট মিউটেশনের জন্য এই জিনিসটা হয়। সেই পয়েন্ট মিউটেশনটা হয় কি জন্য? ওই যে বললাম যে আরএইচসি এর যদি কোনো জিন যদি ধরো এখানে চলে আসে, রিপ্লেসমেন্ট হয়ে যায়, তাহলে সেই পয়েন্ট মিউটেশন হলো এবং পয়েন্ট মিউটেশনটা হলো এবং তার জন্য হাইব্রিড আরএইচডি তৈরি হলো। বোঝা গেল? বেশ। এরপর দেখো বলছে যে সেম জিনিস এইখানে ডি উইকের মতো সেম জিনিস, যদি আমি কোনো আরএইচডি পজিটিভ দিয়ে দিই মানে আরএইচ পজিটিভ ব্লাডকে এই পার্সনকে দিয়ে দিই,
তাহলে সে অ্যান্টি ডি প্রডিউসও করতে পারে। ঠিক আছে, সেই জন্য তাকে যখন আমি দেবো মানে রিসিভার যখন হবে সে, তখন তাকে নেগেটিভ ধরতে হবে, আর যখন দেবে ডোনার হবে তখন তাকে পজিটিভ ধরতে হবে, কারণ সেই পজিটিভ ব্লাড গিয়ে কিন্তু নেগেটিভের এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে নেগেটিভের বডিতে। ঠিক আছে, সেই জন্য যখন আমি নেবো তখন নেগেটিভ, যখন দেবো তখন হচ্ছে পজিটিভ হিসাবে ট্রিট করতে হবে। যদিও এগুলো একটু ডিবেটেবল, আমি একটু আগেই বললাম। জানার উপায় কি? জানার উপায় একটাই, সেটা হচ্ছে সেম জিনিস, ডিইউ টেস্ট, যেটা ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। ঠিক আছে, তাহলে জানা গেল যে পার্শিয়াল ডি আর উইক ডি কি জিনিস। একটা সহজ আচ্ছা ছবি পরে বলছি, তার আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে RH নাল ফেনোটাইপ। এটা অনেকে শুনেছো আবার অনেকে শোনোনি, অনেকে এটাকে গোল্ডেন ব্লাড নামে শুনেছো। তো এই গোল্ডেন ব্লাড জিনিসটা কি দেখো আমি বলি, যে RH নাল মানে এই যে আমরা ডি নেগেটিভে যেটা বললাম, দেখো ডি নেগেটিভে একটা জিনিস আমি স্ট্রংলি বলেছিলাম যে অ্যান্টি মানে ডি অ্যান্টিজেন থাকবে, কিন্তু মানে ডি অ্যান্টিজেন থাকবে না, সি আর ই অ্যান্টিজেন থাকবে। ঠিক তো? এইবার আমি বলছি ডি অ্যান্টিজেনও থাকবে না, সি অ্যান্টিজেনও থাকবে না, তাহলে কি কন্ডিশন? সেটাকে বলে RH নাল, মানে কোনো RH অ্যান্টিজেনই থাকবে না। 52 টাইপস অফ অ্যান্টিজেনের মধ্যে কোনো RH অ্যান্টিজেনই যদি না থাকে তাহলে সেটাকে বলবো RH নাল ফেনোটাইপ, RH নাল। ঠিক আছে, এবং সেটা রেয়ার অফ দ্য রেয়ার, সেই জন্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সেই জন্য একে বলে গোল্ডেন ব্লাড, মানে খুবই প্রিসিয়াস। এমন নয় যে ব্লাডটাই গোল্ডেন, মানে কয়েকদিন আগে ওই দুধে সোনার পাওয়া যাচ্ছিল না, ওরকম দুধে সোনার পাওয়া মানে ওই রক্তে সোনা পাওয়া যায় সেটা কিন্তু নয়, এটা হচ্ছে প্রিসিয়াস, সেই জন্য বলছে এটাকে গোল্ডেন ব্লাড, গোল্ডেন মতো প্রিসিয়াস, তাই গোল্ডেন ব্লাড। ঠিক আছে, এটাই এখানে লেখা আছে দেখো, যে RH অ্যান্টিজেন তো নেই, ল্যাক, এবং আরেকটা জিনিস দেখো লেখা আছে ল্যাক নট অনলি RH পলিপেপটাইড গুলো, মানে RH ডি আর RH সিই নেই তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে ওই যে অ্যাসোসিয়েটেড মানে কমপ্লেক্সের যে প্রোটিন সেইগুলোও নেই। মেনলি দেখো RH এজি যদি না থাকে, আমি বললাম যে ট্রান্সপোর্ট হবে না, কোনগুলো ডি আর সি, সেই জন্য এক্সপ্রেস হবে না, সেইটাই এখানে হচ্ছে যে RH এজিও নেই, CD47ও নেই, LW নেই, কোনো কিছুই নেই, এবং তার সঙ্গে সঙ্গে RH অ্যান্টিজেন গুলো তো নেই। এই কন্ডিশনটা হচ্ছে RH নাল, এবং এটা খুবই রেয়ার, এতই রেয়ার দেখো এখনো পর্যন্ত মাত্র 43 ইন্ডিভিজুয়ালস, মাত্র 43 জনের মধ্যে জিনিসটা পাওয়া গেছে, এবং শুধুমাত্র 9 জন হচ্ছে অ্যাক্টিভ ডোনার। ঠিক আছে, এর সম্বন্ধে আরো কিছু তথ্য আছে যেটা আমরা পরে একটা বোম্বে ফেনোটাইপের সঙ্গে লিংক ভিডিও বানিয়ে জিনিসটা আনবো। ঠিক আছে, তাহলে আপাতত RH নাল জিনিসটা কি সেটা বোঝা গেল তো? বেশ, দেখো একটা সহজ ছবির মাধ্যমে গোটা জিনিসটাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। এটা হচ্ছে ডি পজিটিভ, মানে খুব ভালো কথা যে RH মানে ডি অ্যান্টিজেন গুলো আছে। ঠিক আছে, এখানে ডি অ্যান্টিজেন গুলো আছে, ধরে নাও 4টে এপিটোপ, এখানে ধরে নাও 4টে এপিটোপ ডি অ্যান্টিজেন। এবার এইটাতে কোনো ডি অ্যান্টিজেনই নেই, তাহলে ডি নেগেটিভ হয়ে গেল। বেশ, উইক ডি মানে ডি অ্যান্টিজেন আছে কিন্তু দেখো এইখানে হচ্ছে 6টা আছে, এখানে 3টে আছে, তাহলে সংখ্যায় কম, কোয়ান্টিটেটিভ ডিফারেন্স, সেই জন্য এটা হচ্ছে উইক ডি। ঠিক আছে, আর দেখো এখানে দেখো 3টে করে, এখানে দেখো 4টে করে এপিটোপ দেখানো হয়েছে, এইখানে দেখো 3টে করে এপিটোপ আছে, সেই জন্যই এটা হয়ে গেল পার্শিয়াল ডি। ঠিক আছে, মানে সংখ্যা কিন্তু সেম কিন্তু স্ট্রাকচার অল্টার। বোঝা গেল? তাহলে উইক ডি, ডি পজিটিভ, ডি নেগেটিভ, পার্শিয়াল ডি সব বোঝা গেল। বেশ, এরপরে বলছে যে সবই তো বুঝলাম, এবারে তাহলে ফ্যামিলির মধ্যে কার কি রকম, মানে বাবার ও পজিটিভ হলে মায়ের এবি পজিটিভ বা এবি নেগেটিভ যাই হোক, তাহলে ছেলের কি পজিটিভ হবে, মানে এ বি ওর পজিটিভ, এ বি ওর কথা আসছি না, পজিটিভ নেগেটিভটাকে ধরো, কারণ আমরা এখন RH গ্রুপের কথা বলছি। তাহলে
পজিটিভ হলে বাবা পজিটিভ মা নেগেটিভ হলে কি হবে, মা পজিটিভ বাবা নেগেটিভ হলে কি হবে, সেটা দেখি। দেখো মানে ইনহেরিটেন্সটা কি হবে। দেখো এখানে আমি স্মল ডি মানে শুরু থেকে বলে আসছি, স্মল ডি মানে হচ্ছে ডি নেই, সোজা কথা। ঠিক আছে, তাহলে স্মল ডি মানে হচ্ছে ডি নেগেটিভ। তাহলে ডি নেগেটিভ, বাবাও ডি নেগেটিভ, মাও যদি ডি নেগেটিভ হয়, তাহলে সমস্ত বাচ্চা মানে 100% অফ দ্য চাইল্ড হবে RH নেগেটিভ। মানে দেখো ডি নেগেটিভ মানেই কিন্তু RH নেগেটিভ। কেন বললাম, কারণ হচ্ছে আমরা শুরু থেকেই বলছি RH অ্যান্টিজেনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডি অ্যান্টিজেন, এবং সেটাকে আমরা কনসিডার করি। সেই জন্য ডি পজিটিভ মানে হচ্ছে RH পজিটিভ, আর ডি নেগেটিভ মানে হচ্ছে RH নেগেটিভ। ঠিক আছে, আবার এখানে স্মল ডি মানে হচ্ছে ডি অ্যান্টিজেন নেই, তাহলে ফাদার যখন RH নেগেটিভ, মাদারও যখন RH নেগেটিভ, তখন 100% অফ দ্য চাইল্ড হচ্ছে RH নেগেটিভ। ঠিক আছে, বেশ। যদি ফাদার RH পজিটিভ হয় কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, আর মাদার যদি টোটালি RH নেগেটিভ হয়, তখন দেখো 50% অফ দ্য চাইল্ড হচ্ছে RH পজিটিভ, আর 50% অফ দ্য চাইল্ড হচ্ছে RH নেগেটিভ। আবার যদি ফাদার যদি পুরোপুরি RH পজিটিভ হয় আর মাদার যদি পুরোপুরি RH নেগেটিভ হয়, তাহলে সমস্ত মানে 100% অফ দ্য পজিটিভ 100% অফ দ্য বেবিজ হবে RH পজিটিভ, কিন্তু তারা হবে হেটেরোজাইগাস কন্ডিশন। ঠিক আছে, মোট কথা পজিটিভ হবে আর কি, বোঝা গেল? বেশ, এরপরে দেখো এতক্ষণ আমরা অ্যান্টিজেন নিয়ে প্রচুর কিছু জানলাম। এবারে অ্যান্টিজেন যখন আছে অ্যান্টিবডিও থাকতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি কি কেসে হয়, মানে এই RH অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলো দেখো লেখা আছে মেনলি IgG। আমরা এবিওর কেসে পড়েছিলাম সেগুলো ছিল মেনলি IgM, এখানে কিন্তু মেনলি IgG। অবশ্যই কিছু IgM থাকে সেটা কিছু ক্ষেত্রে, কিন্তু মেজরিটি হচ্ছে IgG। ঠিক আছে, অ্যান্টিবডি রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখো এখানে বলছে ক্যাপাবল অফ হিমোলাইসিস, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে যেগুলো পরের আমার জিনিস একটা কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কিন্তু হয় না। কেন? কারণ হচ্ছে এরা হচ্ছে এক মানে IgG কিন্তু কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করতে পারে না, কারণ IgG ডাইমার মানে মনোমার হিসেবে থাকে, IgM পেন্টামার হিসেবে থাকে। সেটা IgM কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করতে পারে, IgG কিন্তু করতে পারে না। ঠিক আছে, সেজন্য IgG এর ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ইন দ্য স্প্লেনিক ম্যাক্রোফাজ দ্বারা ডিস্ট্রাকশন করে আরবিসি গুলোকে। ঠিক আছে, সেটাই হচ্ছে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। এইটা কিন্তু মনে রাখবে যে এই ক্ষেত্রে RH অ্যান্টিজেনের ক্ষেত্রে RH অ্যান্টিবডি যেগুলো হয় সেগুলো কিন্তু এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস করে, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কিন্তু নয়। পরে আমরা যখন কুমস রিএজেন্ট পড়ব পরবর্তী ভিডিওতে, তখন আমরা জিনিসটা আরো ভালোভাবে দেখব, কিন্তু আপাতত এই জিনিসটা একটু মনে রাখবে যে এটা এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। ঠিক আছে, বেশ। এরপর আছে দেখো ট্রান্সফিউশন রিঅ্যাকশন, মানে যদি আমি নেগেটিভকে যদি পজিটিভ রিঅ্যাকশন দিই তাহলে অবশ্যই হিমোলাইটিক ট্রান্সফিউশন হবে। মানে নেগেটিভ যখন পজিটিভ দেবো তখন পজিটিভের আরবিসি গুলো এলো, তাহলে নেগেটিভ ভাবলো যে পজিটিভের আরবিসির গায়ে যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলো ফরেন, তার এগেইনস্টে IgG অ্যান্টিবডি তৈরি করবে, তাকে ডিস্ট্রাকশন করবে। কি প্রসেসে? এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস প্রসেসে। ঠিক আছে, বেশ। তাহলে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন মানে কি, ওই যে মাদার যদি RH নেগেটিভ হয়, বাচ্চা যদি RH পজিটিভ হয়, সেই যে কেসটা সেটা তো এইটারই কেস তো হবে তো বটেই। ঠিক আছে, এইটার ডিটেলস কিন্তু আমরা আলাদা ভিডিওতে একটা পড়বো, যেখানে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সম্বন্ধে ডিটেলস জানবো। ঠিক আছে, বেশ। একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে এবিও অ্যান্টিজেনে আমরা দেখেছিলাম অলরেডি আমাদের বডিতে অ্যান্টি এ আর অ্যান্টিবডি, অ্যান্টি এ আর অ্যান্টি বি, অ্যান্টি এ আর অ্যান্টি বি অলরেডি আমাদের বডিতে ছিল। ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্টি RH অ্যান্টিবডি থাকবে না। যদি পার্সনের বডিতে কোনো রকম এক্সপোজার হয়, মানে ধরো নেগেটিভ পার্সন আছে, তাকে যদি কোনোভাবে পজিটিভ ব্লাড যদি আমি দিয়ে ফেলি, তখন কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে, তার আগে কিন্তু হবে না।
সেটাই এখানে লেখা আছে। কন্ট্যাক্টে এলে তবেই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ফর্ম হবে, তার আগে কিন্তু হবে না। ঠিক আছে, বেশ। তাহলে এতক্ষণ আমি কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসের এবিও বলছিলাম, তার পাশাপাশি মানে আরএইচ বলছিলাম, তার পাশাপাশি এবিও একটু আলাদা করে বলে দিচ্ছিলাম। এইখানে দেখো পুরো ডিফারেন্স গুলো আলাদাভাবে লেখা আছে। যে প্রথম ডিফারেন্স দেখো, ফার্স্টে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বলছে, এটা হচ্ছে মেজর ডিফারেন্স, যে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন গুলো হচ্ছে অলিগোস্যাকারাইড ইন নেচার, আর আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমের অ্যান্টিজেন গুলো হচ্ছে প্রোটিন ইন নেচার। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন, বললাম। বেশ, এবিও ব্লাড গ্রুপে হচ্ছে দুটো অ্যান্টিজেন থাকে, এ আর বি, আর ও ব্লাড গ্রুপে এইচ থাকে, সেটা না মেনলি কিন্তু এ আর বি। ঠিক আছে, আর এখানে কিন্তু এখনো পর্যন্ত 52টা অ্যান্টিজেন পাওয়া গেছে, মেনলি 5টা। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কিন্তু মেন্ডেলিয়ান রুল ফলো করে না। কেন বলতো? কারণ ওইখানে কিন্তু একটা জিনের 3টে অ্যালিল থাকে, সেটা একটা জিনের 3টে মাল্টিপল অ্যালিল কনসেপ্ট আছে ওটা, আর এটা কিন্তু 3টে অ্যালিলের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। সেই জন্য এটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কে ফলো করে। ফেনোটাইপ 4টে, আর এখানে ফেনোটাইপ 2টো, আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ, সরি আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ। আবারও বলে দিচ্ছি, আরএইচ পজিটিভ মানে হচ্ছে ডি পজিটিভ। ঠিক আছে, আরএইচ পজিটিভ মানে হচ্ছে ডি পজিটিভ, আর আরএইচ নেগেটিভ মানে হচ্ছে ডি নেগেটিভ। মানে আরএইচ পজিটিভ মানে ডি অ্যান্টিজেন আছে, আরএইচ নেগেটিভ মানে হচ্ছে ডি অ্যান্টিজেন নেই। ঠিক আছে, বেশ। এরপর আসছে অ্যান্টিবডি, এটা মেনলি আইজিএম টাইপ আর এটা হচ্ছে আইজিজি টাইপ। আর অ্যান্টিবডি, এই যে লাস্টে যেটা বললাম যে অ্যান্টিবডিজ আর অলরেডি প্রেজেন্ট ইন দ্য প্লাজমা, কিন্তু এখানে অ্যান্টিবডি কিন্তু অলরেডি থাকে না। ঠিক আছে, যখন এক্সপোজার করব তখন আসবে। বেশ, এইবার একটা লাস্ট জিনিস দেখে নি, সেটা হচ্ছে নরমালি এবিও কে আলাদা আর আরএইচ কে আলাদা প্রকাশ কিন্তু করা হয় না, করা হয় দুটোকে একসাথে। ঠিক আছে, সেজন্য দেখো 4টে ব্লাড গ্রুপ আমরা এবিও ব্লাড গ্রুপে পেয়েছি, আর এখানে দুটো পেলাম। এটা হচ্ছে ডি পজিটিভ, আবারও বলছি এটা হচ্ছে ডি পজিটিভ অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে ডি নেগেটিভ। ঠিক আছে, কিন্তু এখানে আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ হিসেবে বলা হয়। বেশ, তাহলে এ যখন পজিটিভে এলো তখন এ পজিটিভ, এ যখন নেগেটিভ তখন এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এরকম করে আছে। এই জিনিসটা পুরোটা পড়ার থেকে ছবিটা দেখে নি। দেখো এ পজিটিভ মানে কি? এ পজিটিভ মানে হচ্ছে এ অ্যান্টিজেনও থাকবে, ধরে নাও এটা এ অ্যান্টিজেন, আর ডি অ্যান্টিজেনও থাকবে, তবেই না এ পজিটিভ। এ পজিটিভ, ঠিক আছে। আবার এ নেগেটিভ মানে কি শুধুমাত্র এ আছে, ডি অ্যান্টিজেন কিন্তু নেই, সেই জন্য এ নেগেটিভ। ঠিক সেম ভাবে বি অ্যান্টিজেন, ধরো এটা দেখো বি, আর এটা আবার পজিটিভ মানে ডি অ্যান্টিজেন, তাহলে বি পজিটিভ এখানে নেই, সেই জন্য হচ্ছে বি নেগেটিভ। ঠিক সেম রকম ভাবে এ বি মানে হচ্ছে এও আছে বিও আছে ডিও আছে, সেই জন্য এ বি পজিটিভ, আর এ বি আছে কিন্তু ডি নেই, সেই জন্য হচ্ছে এ বি নেগেটিভ। আর ওতে আমরা জানি এইচ অ্যান্টিজেন থাকে, তো সেই এইচ অ্যান্টিজেন আছে আর ডি অ্যান্টিজেন আছে, সেই জন্য হচ্ছে ও পজিটিভ, আর শুধু এইচ অ্যান্টিজেন আছে সেই জন্য হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবিও আর আরএইচ এর সিস্টেমটা একসঙ্গে যখন বললাম, তো তার পার্সেন্টেজটা একটু দেখে নিই, মানে কত তার ডিস্ট্রিবিউশনটা ইন্ডিয়াতে কত পার্সেন্টেজ কোথায় পাওয়া যায় সেটা তো দেখো। এ দেখো কোনটার বেশি সব থেকে, দেখো এখানে এ পজিটিভ হচ্ছে 20%, 20.8, বি পজিটিভ হচ্ছে 38.14, এবি হচ্ছে 8.93, ও পজিটিভ হচ্ছে 27, আর বাকিগুলো দেখো 1.79 এরকম আছে। সব থেকে কম দেখো এবি নেগেটিভ 0.49%। ঠিক আছে, আর সব থেকে বেশি হচ্ছে দেখো বি পজিটিভ, সেই জন্যই বারবার বলে বি পজিটিভ। ঠিক আছে, তো তাহলে বন্ধুরা আমরা কি কি জিনিস জানলাম দেখো। আরএইচ ব্লাড গ্রুপ সম্বন্ধে ডিটেলস জানলাম, সেখানে ছিল কি কি, আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম কিসের বেসিসে, মানে অ্যাকচুয়ালি অ্যান্টিজেন গুলো কি কি, অ্যান্টিজেন গুলো কোথা থেকে তৈরি হয়, অ্যান্টিজেন গুলোর ভ্যারাইটিস, আরএইচ কমপ্লেক্স, সমস্ত কিছু জিনিস জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি গুলো কি কি থাকে। বেশ, এইবার দেখো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই দুটো ভিডিও দেখে অ্যাকচুয়ালি একজন ভ্যাম্পায়ার সে চলে গেছে ব্লাড ব্যাংকে, সে বলছে আমাকে রক্ত, আমি রক্ত খাবো, আমাকে রক্ত দাও।
এবার ব্লাড ব্যাংকের লোক বলছে যে তোমাকে কোন গ্রুপের রক্ত দেবো, এ পজিটিভ দেবো, এ বি নেগেটিভ দেবো না এ বি পজিটিভ দেবো, কোনটা দেবো? সে তো তখন কনফিউজ যে কোন ব্লাড গ্রুপ নেব। কারণ এই দুটো ভিডিওতে কিন্তু আমি এখনো ডোনার কম্প্যাটিবিলিটি মানে এবিও প্লাস আর এইচ এর ডোনার কম্প্যাটিবিলিটির কথা কিন্তু বলিনি, সেটা বলবো পরবর্তী ভিডিওতে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে ব্লাড ব্যাংকে আমরা রক্ত দিই সেটা কি প্রসেসে সংরক্ষণ করা হয় সেই সমস্ত কিছু। সুতরাং কনফিউজ হওয়ার কিছু নেই, বি পজিটিভ। আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।